আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের 32 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ওদিকে চেয়ারম্যান তার ছেলেকে সংসারী করার উদ্দেশ্যে ছেলে আর নাতিদের জন্য বাড়ি সহ কোটি টাকার সম্পদ লিখে দেন। বাচ্চা ছেলে দুটো তখন রেপিস্টের আন্তঃপ্রাণ, সব পেয়ে সে বিশ্বজয়ী। কিন্তু এমিলি ইয়াসমিন তো তাকে বিশ্বজয়ী হিসেবে দেখতে চাননি, না হতে চেয়েছেন তার সন্তানদের মা, না তার স্ত্রী। কোনোদিনই সে ভালোবাসেনি ওই কুলাঙ্গার লোকটাকে, না কাছে টেনেছে। ভালোবেসেছে ওই দুটো সন্তানকে, অথচ তার একটু ভালোবাসা পাওয়ার জন্য তার নির্দোষ সন্তানেরা ভিখারির ন্যায় হাত পেতে থাকতো, আর সে মা হয়ে দূরছাই করে তাড়িয়ে দিত। দেখলেই উত্তেজিত হয়ে যেত, উদ্ভ্রান্তের মতো আচরণ করত, পালাতে চাইতো, মারতে চাইতো স্বামী আর সন্তানদের থেকে। কিন্তু স্বামী নামক কুলাঙ্গার তাকে আটকে রাখতো ঘরে, গায়ের জোরে তাকে থামাতো, তেজ কমাতো। অবশ্য সে যে কম বিকারগ্রস্ত ছিল না তা নয়। আগের বার তার অবৈধ টেকে বাচ্চা এনেছিল, আর তার কাছে বৈধ টেক আছে। লালসা সামলাতে পারেনি কখনো মেয়েটার উপর থেকে, যার ফলে আরো দুবার গর্ভবতী হয়, আনতে বাধ্য হয় আরো দুটো প্রাণকে। এরপরে এমিলি ইয়াসমিন পুরোপুরিভাবে বুঝে যায় তার জীবন এই নরকপুরীতে এমনিতেই চলতে থাকবে। সে রক্ষা পাবে না এখান থেকে, বরং আরো কিছু ফুলকে এই পৃথিবীর বিষাক্ত নরকীয় বাতাসে জন্ম দিতে বাধ্য হবে। ছোট পুত্রের জন্মের বছর পাঁচেক পর একদিন তাদের মায়ের স্নেহ থেকে চিরজীবনের মতো বঞ্চিত টেক নিয়ে ছাদ থেকে পরে নিজের কলঙ্কিত জীবনের ইতি টেনেছিল 27 বছরের এমিলি ইয়াসমিন আমার মা, যার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল আজিজ শেখ নামক কুলাঙ্গারের ছত্রছায়ায়। কিন্তু তার সন্তানরা আজও সেই নষ্ট লালসাবাজ অমানুষের রক্ত বহন করছে। তাদের জন্যই তাদের মায়ের জীবন নরক হয়ে গিয়েছিল। বল, এগুলো শুনলে লোকে ঘৃণা করবে না, হাসবে না? সৃজা, এই সত্যি আমি আর কখনো কাউকে বলিনি, তোকেও বলতে পারবো না, তাই এই চিঠি লিখলাম। তুই কি আমাদেরও হেলা করবি? ভালোবাসা বন্ধ করে দিবি? অবশ্য নষ্টদের কি কেউ ভালোবাসে? এটুকু কাগজে লিখে থামলো ইহসান। এরপর একবার নয় বারবার পড়লো চিঠিটা, কিন্তু সবকিছু তার কাছে অগুছালো মনে হলো। কাটাকুটি করে আবারও সাজিয়ে লিখলো, কিন্তু সন্তুষ্ট হতে পারলো না। দুমড়ে মুচড়ে প্যান্টের পকেটে রেখে দিল কাগজটা। ভেতরটা হাঁসফাঁস লাগলো, হতাশায় নিমজ্জিত হলো। এসব জানলে সৃজা ঘৃণা করবে সত্যি ওকে? না, এসব সে সৃজাকে বলতে যেমন পারবে না, তেমনি লিখেও জানাতে পারবে না। বিশ্বাস হয় না, তবুও মনে উকি দেয়। সৃজা ঘৃণা করবে ওকে, ওর থেকে দূরে চলে যাবে। ইহসান ঘড়ির দিকে তাকালো, কাটা ঘুরছে 11টার আশেপাশে। সৃজার খবর নেওয়ার জন্য কিছু সময় স্থির হয়ে বসে থেকে এরপর নিজের জন্য একটা সচল নাম্বার থেকে ইজানের বেডরুমের ল্যান্ডলাইনে ফোন দিল। ধরলো ইজান, ধরেই হেরে গলায় জিজ্ঞেস করলো কে। ইহসান আশা করেছিল ফোনটা ইসমি ধরবে, কিন্তু তা হয়নি দেখে সে নিরাশ হলো। কাঠ গলায় জবাব দিল আমি। ইহসানের গলা শুনে বেজায় চমকালো ইজান। কিছুটা সময় পর ধাতস্থ হওয়ার পর অবাক হওয়া ভুলে সে নড়েচড়ে বসলো। খোঁচা দেওয়ার সুযোগ পেয়ে হাতছাড়া করলো না তা। গাজালানি হাসি এসে বলল, তার রেস্টুরেন্টে ওনারের ফোনটা কি ভুল রাস্তায় ব্রেক কষে চলে এসেছে নাকি? আজে বাজে কথা শুনে ইহসান তীক্ষ্ণ গলায় বলল, তোকে ফোন করিনি, ফোনটা ইসমিকে দে। ইজানের মুখ শক্ত হয়ে গেল। ইজান বলল, কেন? এই ভেড়া, কেন কথা বলতে চাস ইসমিতার সাথে? ওর সন্দেহ হলো। ঘুমন্ত ইসমির দিকে দৃষ্টি তাক করে সে কাঠখুট্টো গলায় বলল, আমার বউকে কি বলতে চাস তুই? গোপন কথা নাকি কুবুদ্ধি? শোন, ইসমি আমাকে ছেড়ে যাবে না, আমাদের বাবু আসছে। আমরা এখন ভালোই সংসার করছি, ঝামেলা লাগানো অত সহজ না। তাই যা বলার আমাকেই বল, ওকে না? দেখি কি বলবি। ইজানের উল্টাপাল্টা কথায় মহাবিরক্ত হলো ইহসান। চিবিয়ে বলল, তোর পাছায় লাথি মেরে যেন চলে যায় এটাই বলবো। ইজান বলল, মুখ সামলে কথা বল। গর্জে উঠে ইহসান বলল, ইসমিকে ফোনটা দে। ইজান বলল, ও ঘুমাচ্ছে, আমি ওকে ডেকে ঘুম নষ্ট করতে পারবো না। তোর কি দরকার বল আমাকে, নয়তো ভাগ। ইহসান দাঁতে দাঁত চেপে বলল, সৃজার খোঁজ এনে দে। কি করছে ও? ইজান বিস্মিত হওয়ার ভান করে বলল, আমি কোথায় থেকে খোঁজ এনে দেব? অবশ্য খোঁজ নেওয়ার তো কিছু নেই, তোর বউ বাড়িতেই আছে আর ঘরে আছে। তোর জন্য অযথা দুশ্চিন্তা করে ভেবে মরছে এমনটা ভাবার দরকার নেই। এখনো এমন হনুও হয়ে যাসনি। আমি তো এতদিন মেয়েটাকে উল্লুক ভেবে এসেছিলাম, এখন দেখছি অত খারাপ নয়, ঠিকই আছে। কিন্তু তোর মতো শয়তানের গলায় ঝুলে বেচারির এই দশা হয়েছে। ইহসান বলল, বেচারি কাকে বলছিস? আমি এখনো বেঁচে আছি। ইহসানের কর্কশ কণ্ঠ শুনে ইহসান ফোনের ওপাশে মুখ বাঁকালো। তারপর হঠাৎ কিছু মনে পড়তেই গলার স্বর নামিয়ে বলল, এই, তোর বউ মায়ের ছবিতে হাত দিয়েছে বলে তুই নাকি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিস? কেন বলতো? বউয়ের ভয়ে নাকি তার চুপা নিতে না পেরে? ভালোই নাটক জানিস তো। ইহসানের মেজাজ মুহূর্তেই চড়ে গেল। তারপর বলল, মজা নিচ্ছিস? নিজের দশা কি হবে সেটা ভুলে গেছিস? মায়ের ব্যাপারটা জানাজানি হলে ইসমি তখনও তোর পাশে থাকবে তো? ওকে বলে দিয়েছিস নাকি তোর বাপ একজন রেপিস্ট, তোর মা ভিকটিম, আর আমরা সেই রেপিস্টের অবৈধ ডিএনএ? আর যাকে সবাই আমাদের মা ভাবে, সে তো আসলে আমাদের মাই নয়, আজিজ শেখের দ্বিতীয় স্ত্রী। বলেছিস এসব, নাকি এখনো মুখ বন্ধ করে রেখেছিস এসহোল? এক গাদা কথা শুনিয়ে ইহসান ফোন রেখে দেয় রাগে। বিরক্তিতে কপাল কুঁচকে বসে রইল। এই ইহসানের চড়িয়ে গাল করতে লাল পড়লে তার শান্তি লাগতো। ওকে এসেছে ভরকাতে, নিজেও যে একই পথের সঙ্গী ভুলে গেছে। ইহসান বিরক্তিকর শ্বাস ফেলে মাথা চেপে ধরলো। লুজারটা দিল না তো ফোনটা ইসমিকে। এখন কোথায়, কার কাছ থেকে সেই সৃজার খোঁজ জানবে? বাড়ি ফিরতে
শিখতে তো আরো কিছুটা সময় প্রয়োজন। ইহসান যখন এসব ভাবনায় দোলাচালে জর্জরিত, তখনই আবার ফোনটা বেজে উঠলো। রুকুজকে ইহসান ফোনটা কানে তুললো। রাগ মিশ্রিত স্বরে বলল, বিরক্ত করছিস কেন তোর? ওপাশ থেকে নম্র ও উত্তেজিত নারী কণ্ঠ ভেসে এলো, বলল, ভাইয়া আমি স্মিতা, আপনি কোথায়? জানি ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত না, তবুও বলতে বাধ্য হচ্ছি। এভাবে হুট করে কাউকে কিছু না বলে কোথায় গিয়ে বসে আছেন? সৃজা কতটা চিন্তায় আছে, কত জায়গায় খোঁজ করছে জানেন আপনি? ফোনটাও বন্ধ করে রেখে দিয়েছেন, কষ্ট দিচ্ছেন মেয়েটাকে। এসব কি মানায় আপনাকে? আপনি তো দেখছি আপনার ভাইয়ের মতোই যন্ত্রণা দেওয়া শুরু করেছেন। ইহসান ইসমির সব কথা শুনলো চুপ করে। জবাব কি দেবে এত প্রশ্নের তা ভেবে পেল না। আসলে সে দায়িত্বহীনের মতো আচরণ করেছে। কেন করেছে সে জানে না, রাগ জড়িয়ে রেখেছে এটাই শুধু জানে। সৃজা না বলে সেদিন কেন ধরলো ছবিটা, এরপর এত এত প্রশ্ন জুড়লো, এতেই তো সবকিছু হয়েছে। নয়তো কি ইহসান এমন করতো, গায়ে হাত তুলতো? যন্ত্রণা কি সৃজা একা পাচ্ছে? নিজেও তো সে যন্ত্রণা ভোগ করছে। কিভাবে সৃজার মুখোমুখি হবে তা নিয়েও দুটানাই ভুগছে। নিজের বাচ্চামির আচরণে সে নিজেই বিরক্ত। অথচ ইহসান এসব কিছুই বলল না ইসমিকে। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, সৃজাকে একটু দেখে আসুন তো ঠিক আছে কিনা। ইসমি একথায় বিস্মিত কণ্ঠে বলল, কি হবে ওর? ইহসান বলল, রাগ করে নাকি রশিদকে কিসব উল্টাপাল্টা বলেছে তাই। ইসমি চিন্তিত হয়ে গেল। ইসমি বলল, ফোনটা আপনি সৃজাকে করলেই পারতেন, রাগ অভিমান মিটে যেত। যাই হোক আমি দেখে আসছি ওকে। ইহসান বলল, ওকে। এদিকে বারান্দায় গিয়ে ইহসান বিড়বিড় করে গালাগাল করছিল ইহসানকে, যা কানে আসছিল ইসমির। ইসমি কিছুই বুঝতে না পারে ফোন রাখার আগে ইহসানকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার ভাইকে কি বলেছেন? সে এত গজগজ করছে কেন? হয়তো কিছুক্ষণ চুপ থেকে ইহসান গম্ভীর কণ্ঠে বলল, অনেক কিছুই বলেছি, আপনার সেসব জানা উচিত হবে না। অবশ্য না জানলেও চলবে। আপাতত সৃজার খোঁজটা এনে দিন আমাকে। ইসমি কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলো না, তবে সৃজার ঘরে যেতে যেতে আন্দাজ করলো কিছুটা। দুই ভাইয়ের কেউই এ ব্যাপারে কোনো কথা বলছে না, অথচ সৃজার সাথে ইসমিও জেনে গেছে ওদের মায়ের ব্যাপারটা। ইসমি দীর্ঘশ্বাস ফেললো। সৃজার ঘরে গিয়ে ওকে ইহসানের ফোন করার ব্যাপারটা জানাতেই সৃজা কষ্ট নিয়েই হেসে ফেললো। ইসমি ওকে হাসতে দেখে ভরকে গেল, তারপর বলল, হাসছো কেন? সৃজা বলল, তোমার ভাইয়ের নাটক দেখে। ইসমি বলল, নাটক? ইসমির ভরকানো কণ্ঠস্বর শুনে সৃজা গভীর গলায় বলল, নাটক নয় তো কি? ফোনটা আমাকে না করে তোমাকে করেছে। কত বড় খারাপ লোক দেখেছো? এতদিন ধরে তার খোঁজ পেতে মরিয়া আমি, অথচ ফোন করলো কাকে? তোমাকে। শোনো ভাবি, তোমাকে যদি এই কমন সেন্স বিহীন লোক আবার ফোন করে, তাহলে তুমি ফোন ধরবে না। আর যদিও ধরো, তাহলে তুমি বলে দিও কোনো খবর দিতে পারবে না। ঘরে ফিরে ইসমি ঠিক সৃজার কথা মতোই কাজ করলো। ওদিকে ইহসান ইসমির এমন কথা শুনে কিছুক্ষণ থমকে গেল। হজম করতে কষ্ট হলো ব্যাপারটা। মায়ের মৃত্যুর সময় আরসালান ইজান শেখের বয়স ছিল 5, ছোট অবুধ শিশু। মায়ের মৃত্যুতে তারই বেশি কাঁদার কথা থাকলেও সে কাঁদেনি, বরঞ্চ খুশি হয়েছিল। সবাইকে বলেও ছিল তাকে না ভালোবাসা, আদর না করা, তাকে চরমারা মহিলাটা মরে গেছে, এতে সে খুশি। এই খুশিতেই সে দিন সাতেক নাচানাচি দাপাদাপি থামাতে পারেনি। ছোট ভাইয়ের অদত্তপনা 9 বছরের ইহসানের সেবার পছন্দ হয়নি, ইজানেরও নয়। কারণ মা তাদের ভালো না বাসলেও তার মাকে ভীষণ ভালোবাসতো তারা। তাই মায়ের মৃত্যুতে ইনজানের উৎফুল্লতা প্রকাশ করাটা ওরা ভালোভাবে নেয়নি। দুজনেই ইনজানের উপর ক্ষুব্ধ হয়ে বেশ মেরেছিল সেদিন ওকে। মেরে ঠুট কেটে দিয়েছিল। আজিজ শেখও আটকে রেখেছিল ওদের। ইহসান তাকেও ধাক্কা দিয়েছিল। তবে এরপর পরই হঠাৎই একদিন বিকেলে লাপাত্তা হয়ে যাওয়া আরসালানকে খুঁজে পায় ছাদের চিলেকোঠায়। সেখানে মায়ের ছবি বুকে জড়িয়ে নিয়ে বসে বসে ঘুমাচ্ছিল। ডাকতেই ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছিল, মরে যাওয়া মানে কি লুকিয়ে থাকা? মা এতদিন ধরে কোথায় লুকিয়ে আছে? মায়ের জন্য আমার কষ্ট হচ্ছে। ছোট ভাইয়ের মুখে এসব কথা শুনে তার প্রতি একটু রাগ জমিয়েছিল ইহসান, কাছে টেনে নিয়েছিল। তবে আজিজ শেখ ছেলেকে বুঝিয়েছিল মায়েরা মরে যায় না, দূর আকাশে তারা হয়ে যায়। তার মাও তারা হয়ে গেছে, আকাশ থেকে তাদের দেখছে, এখন সবাই সেখানেই থাকবে। ইনজান খুশি হয়েছিল, সত্যিই বিশ্বাস করেছিল তার মা তারা হয়ে তাদের দেখছে। এরপর থেকে তাদের সাথেই কথা বলতো, জিজ্ঞেস করতো মায়ের কথা, কিন্তু কোনো উত্তর পেত না। তখন তার আবার রাগ হতো, চিৎকার কান্নাকাটি করে বাড়ি মাথায় করত, জিনিসপত্র ভাঙচুর করত। আজিজ শেখ কিছুই বলতেন না, ছেলেদের কাজ করতে দিতেন। এভাবে যদি শান্তি পায় তো পাক। তার কি টাকার অভাব? ছেলেরা নিজের দুঃখ পূরণে যদি সবকিছু ভেঙে ফেলে, তাহলে তিনি আবার নতুন করে সব কিনবেন। এভাবে শাসন বারণহীন বড় হতে হতে দেখা গেল তার ছেলেগুলো বড়ই বেপরোয়া হয়ে গেছে। যাক, তবে বেপরোয়াই ভালো। হাদারাম তিনি নিজেও নন, ছেলেগুলোকে বানাতে চান না। সেই 15 পেরোতেই ইনজান যতটুকু বিপদে পা বাড়ানো যায় তাই বাড়িয়েছিল। মদ, গাঁজা, সিগারেট, এমন করতে করতে ড্রাগসে আসক্ত। অপরিণত বয়সেই রাস্তায় বাপের গাড়ি নিয়ে বন্ধুদের সাথে বাজি ধরে বেপরোয়া গাড়ি ছুটাতো রাস্তায়। শুরু থেকে করে এখন পর্যন্ত এমন কোনো অপকর্ম নেই যা সে নিজেকে জড়ায়নি। দুদিন পর পর নতুন নতুন গার্লফ্রেন্ড বানানো, এরপর তাদের ব্যবহার করে মেরে ধরে একাকার করে ঝাঁঝালো বানিয়ে ফেলা, সব ঝামেলা সামলাতেন আজিজ শেখই। তবে পুত্রকে মানা করতেন না, বয়সটাই তো এমন, এ বয়সে একটু একটু এরকম হয়ই। তবে সেইবার একটা কার অ্যাক্সিডেন্ট আর এক নেতার ছেলেকে মেরে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়ার পর তখন বড়সড় ঝামেলায় পড়েছিল। তখন একটু টনক নড়েছিল আজিজ শেখের। বড় পদের লোকজন ধরে টাকা পয়সা দিয়ে ঝামেলা মিটিয়ে ছেলের নামটা সবার সামনে প্রকাশ্যে আনা থেকে রক্ষা
করতে পেরেছিলেন। এই পুরোই পড়াশোনার অজুহাতে পাঠিয়ে দিয়েছিলেন দেশের বাইরে লন্ডনে। তবে সেখানে থেকে ইজান আবারও শিফট করেছিল প্যারিস শহরে। এতটা বছর সে ওখানেই ছিল। বাড়ির সাথে যোগাযোগ বন্ধ ছিল, শুধু ইসানকেই ফোন দিয়ে যোগাযোগ করত। আর আজিজ শেখকে তার কোনো বিশেষ দিনে ফোন দিয়ে কনগ্রাচুয়েট করত। ইজান এসবে গা করতো না, মাথা ব্যথাও ছিল না ছোট ভাইয়ের কর্মকাণ্ডে। তবে ইসান খানিকটা মাথা ঘামাতেই হতো, কারণ মায়ের প্রতি মাঝে মধ্যে অভিযোগের পরশা জানিয়ে কানের কাছে ঘ্যান ঘ্যান করতো ইনজান। আর মাকে নিয়ে একটা বাজে অক্ষরও ইসান মেনে নিতে পারতো না, তাই ইনজানের প্রতি বিক্ষিপ্ত আচরণ করত। মারও দিত, এটাকে মজা ভেবে নিয়ে ভাইয়ের পেছনে লাগতো ইনজান সবসময়। সেই থেকে ইনজানের বই খাতা কলম থেকে শুরু করে পছন্দের খাবার এমনকি জামা কাপড়ও পর্যন্ত ভাগ বসাতো। বিরক্ত হলেও সবকিছু স্বাভাবিকভাবেই নিত ইহসান। কিন্তু একটা সময় দেখা গেল সবকিছুতেই ইনজান বেশি। তার যে জিনিস পছন্দ সেটাতে ইনজানেরও একটা সূক্ষ্ম নজর অবসর বিদ্যমান। ছোট ভাইয়ের স্বভাব চরিত্র জানা আছে বলে সে কিছুতে চায় না সৃজার আশেপাশে থাকুক ইনজান। একেই তো সে চরিত্রহীন, তার উপর ভালোবাসি বলে মুখে ফেনা তুলছে। সৃজাকে অমন নজরে দেখবে ভাবলেই রাগে ওর ভাইয়ের চোখ তুলে দিতে ইচ্ছে করে। কিন্তু ভ্রাতৃত্বের টানেই ইচ্ছে থাকা সত্ত্বেও সে গুরুতর কোনো পদক্ষেপ নিতে পারে না। ইসান চোখ মুখ শক্ত করে আজিজ শেখকে বলল, ওকে যদি বাড়িতে গিয়ে দেখি তাহলে হাত দুটো ভেঙে দিব। নিচের এত বড় বাড়ি থাকতেও ছোট ছেলে এই ফ্ল্যাটে থাকবে, এই বিষয়টা একদমই মানতে পারলেন না আজিজ শেখ। তিনি ঠিক করলেন আরসালানকে এখান থেকে বাড়িতে নিয়ে যাবেন। সেখানে সালেহা বেগম ওর সেবা যত্ন করবে, মকবুল করবে, দরকার হলে আরো কাজের লোক রাখবে দেখাশোনা করার জন্য। ইহসানের আপত্তিতে তাই খেকিয়ে ওঠেন আজিজ শেখ। বাড়াবাড়ি করো না আব্বাজান, ও তো তোমার ওই ভাই লাগে। ইহসান বলল, তাই তো কিছু করছি না। কিন্তু সৃজা? আজিজ শেখ বাঁকা গলায় চেঁচিয়ে ওঠেন। তারপর বলেন, ওইটা তোমার দেখার বিষয়। ও ওই মেয়েরে পছন্দ করে এটা নিশ্চয়ই তুমি জানতা, তো ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করতা। জানোই তো ও একটু অবুঝ, পাগলামি বেশি। ইহসান বলল, কোথায় ওকে বুঝাবেন, তা না করে আরো অস্কারা দিচ্ছেন। ছেলেদের এমন কুশাসনে বড় করে অবুঝের ট্যাগ দিতে লজ্জা করে না আপনার? আজিজ শেখ বললেন, বাপ হইলে বুঝবা। ইহসান বলল, অমন কুবাপ হতে চাই না আমি। আজিজ শেখ বললেন, মুখ সামলাও আব্বাজান। আজিজ শেখের রাগান্বিত কণ্ঠে কপালে শিরা ফুটে ওঠে ইহসানের। গলার স্বরে নেমে আসে নিদারুণ ক্রোধ। তারপর বলে, স্যাক্রিফাইস কথাটা কেন এলো তাহলে? আমি আপনার মতো একজন কুলাঙ্গারের অবাধ্য, তাই আপনার মতো তথাকথিত কলুষিত এখানে হতে পারিনি সেজন্য আমাকে সাধু ভাবছেন? আপনি বললে আপনার কথা মতো চলবে? লিথুকে লোভে পড়ে বিয়ে করে ফেলবো, সৃজাকে ছেড়ে দেব, আর আপনার ছোট ছেলের জন্য ওকে স্যাক্রিফাইসও করব? জি না, এত সাধু আমি হতে পারিনি। আজিজ শেখ কিছুটা না বলে ক্ষিপ্ত দৃষ্টিতে ছেলের দিকে তাকান। তারপর বলল, আসলেও তাই। ইসান তার কথা অনুসারে জীবন কোনোদিন চলেনি, আর কোনোদিন চলবেও না। সে চলেছে নিজের মর্জি মতো। চলাফেরা করেছে ভালো খারাপ সব ধরনের মানুষের সাথে। তাতে যদি বিপদে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু যায়নি। সেজন্যই আজিজ শেখ কিঞ্চিত ভেবে এসেছেন তার অন্য ছেলেদের চেয়ে ইহসান একটু বুঝদার। অন্য সময় অবাধ্য হলেও বিয়ের ক্ষেত্রে সে নিশ্চয়ই বাপের কথা শুনবে, কিন্তু না, বারবারের মতোই তিনি ভুল ছিলেন। নিজের ভাবনার পরাজয়ের পর থেকে তিনি তাই বিপর্যস্ত। এ পর্যায়ে সে শক্ত গলায় বলেন, কাজ আর কথা কোনোটাই ভালো না তোমার। ইহসান বলল, আমি এমনই। আজিজ শেখ বলল, ইনজান ছোট, বোঝা উচিত তোমার। ইহসান বলল, আমি বড়, আমার স্ত্রীও বড়, ওর ভাবি, মায়ের চোখে দেখা উচিত, এটা ওর বোঝা উচিত। অবশ্য জীবনে শিক্ষা দিলে তো বুঝবে, যার বাপ একজন রেপিস্ট তার ছেলের থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? আজিজ শেখ ক্রোধ সামলাতে না পেরে উঠে এসে চর বসিয়ে দেন ওর গালে। ইহসানও কম না, সে হাত মুচকে ফেললো আজিজ শেখের। তারপর রক্তচক্ষু নিক্ষেপ করে বললেন, এই থাপ্পড়টা নিজের গালে বসান। আমি দেখিনি 30 বছরে একটুখানি অনুতাপ ছুতে পেরেছে কিনা আপনাকে। আজিজ শেখ বললেন, অনুতাপ অনুশোচনা তোমার আব্বার আসে না। ইহসান বলল, আমারও তো দয়া আসে না আপনার প্রতি। কথাটা ইহসান ঘৃণা ভরা তাচ্ছিল্যপূর্ণ গলায় বলল। আরসালানকে যেন বাড়িতে না দেখে এটা নিয়ে আবারও সাবধান করলো আজিজ শেখকে। ফলে দুজনের মধ্যে প্রচন্ড কথা কাটাকাটি হয়ে গেল। ইহসান শেষ পর্যন্ত রেগে বের করে দিল ফ্ল্যাট থেকে আজিজ শেখকে। এরপর তিরিক্ষি মেজাজ নিয়ে গেল ইনজানের রুমে। দেখলো বিছানায় হেডবোর্ডে হেলে বসে ল্যাপটপে গেম খেলছে সে। তবে ইহসান নিশ্চিত এতক্ষণ ধরে তার আর আজিজ শেখের চলা বাকবিতন্ডিতা সবই এই শয়তানের কানে এসেছে। কিন্তু এখন এমন ভাব ধরছে যেন সে দুনিয়ায় নেই। ইহসান বাঁকা এসে চল শক্ত করে গিয়ে ওর ভাঙা পা ধরতেই ইনজান ল্যাপটপে নজর রেখে ভারী সরে বলল, পায়ের থেকে বুকে বেশি ব্যথা দিচ্ছ। ইহসান বলল, কেটে দেখবো। ইনজান বলল, খুনের পরিকল্পনা করছো নাকি? ইহসান বলল, চুনোপুটি মেরে হাত নষ্ট করি না।